আচ্ছা, এই তো মানে আমরা শুরু থেকে জাস্ট আমি কিছু টপিক পড়াবো। আর পড়ানো থেকে আমার বেশি আমি প্রেফার করবো হচ্ছে ডিসকাশন করা, ঠিক আছে? কারণ ইউনিভার্সিটি পড়াশোনা এত ডিপ যে কেউ কখনো পড়ে শেষ করতে পারবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তো আমি আমি যেটা করবো যে আমি 1 বছর পড়াশোনা করছি, ঠিক আছে? তো সার্টেনলি আমি তোদের থেকে একটু বেশি জানি, ঠিক আছে? ইয়ে হিসেবে আমি যেহেতু পড়াশোনা করছি সেই হিসেবে আমি বলতে পারবো যে এই টপিকটাতে আমি কিছু বেশি জানি তোদের থেকে। এমন হতে পারে যে তোরা আমার থেকে বেশি জানোস, জানতেই পারোস। এবং সেটা আমি এই অ্যাডভান্টেজটা নিব যে তোদের আইডিয়া গুলো শেয়ার করবি, ঠিক আছে? যে ভাই এটা এরকমও তো হইতে পারে। মানে আমরা যেমন ধর একটা গোল টেবিলে বসছি, ঠিক আছে? এবং এই প্রযুক্তি আমাদেরকে ভার্চুয়ালি ধর এরকম একটা গোল টেবিলে বসায় দিচ্ছে, ঠিক আছে? এইখানে আমি কিছু একটা নিয়ে কথা বলবো শুরুতে, তারপরে এটা নিয়ে ডিসকাশন হবে। তোর মাথায় কি আছে, তোর মাথার আইডিয়া গুলা শেয়ার করবি। এইভাবে আমরা ট্রাই করব যে উইকলি 1 দিন বা 2 দিন এরকম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যেমনি পারি পয়সা আলাপ আলোচনা করব। এতে করে যে ইম্প্যাক্টটা পড়বে আমাদের উপরে, শেয়ারিং এর ব্যাপারটা বাড়বে শুরুতে, ঠিক আছে? আর একজন সিনিয়র পাওয়া, এটা মানে ওই ভাইয়ের কথা বললাম না, মানে আমি হিউজ কৃতজ্ঞতার প্রতি। এবং আমার একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে ফার্স্ট ইয়ারে, যেরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল আমার উপরে ওই সিনিয়রদের কারণেই, সেকেন্ড ইয়ারে উঠে এই একজন সিনিয়রের কারণেই ওই নেগেটিভ ইম্প্যাক্ট আমি কাটায় উঠতে পারছিলাম। তো এটা আমার জন্য একটা হিউজ পজিটিভ দিক ছিল। তো আমি এটাই ট্রাই করব যে মেন্টালি ইয়ে থাকা, মানে প্রিপেয়ার্ড থাকা বা মেন্টালি স্ট্রং থাকা, মানে এটা সবার আগে। আমাদের সাইকোলজি আমাদের বডিটাকে এমন ভাবে কন্ট্রোল করে যে তুই বুঝতেও পারবি না যে কিভাবে তুই আগায় যেতেছিস আবার কিভাবে তুই পিছায় যেতেছিস। এই বিষয়টা সবসময় একটু খেয়াল রাখিস। তো এই আর কি, ডিসকাশন করতে থাকবো, নিজেরা আলাপ আলোচনা করবো, হরেক রকমের কথাবার্তা হবে। এবং ফিল ফ্রি টু শেয়ার এভরিথিং। মানে তুই যা জানোস, এটা যদি ভুলও হয় আমার কাছে কোনো ভুল নাই। তাই তুই যদি বলিস যে ভাই মেটাবলিজম হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সারাদিন দৌড়াদৌড়ি করি, ঠিক আছে? আমি মানে জাস্ট কথার কথা আর কি, এটাই আমার কাছে সঠিক, ঠিক আছে? আমার কাছে তোদের কোনো ভুল নাই। এই কারণে আমি বলবো যে একদম ফ্রিলি সবকিছু শেয়ার করবি। ইভেন টপিকের বাইরেও যদি হয় হয় আমি এটাকে মানে খুব সাদরে একসেপ্ট করব, ঠিক আছে? জাস্ট এই শেয়ারিং এর বিষয়টা যাতে আমাদের মধ্যে ভালো থাকে। দ্যাট ইট, সবাই বুঝতে পারছোস? জি ভাই। আচ্ছা, এই তো। তো আমরা একটু দেখি পড়াশোনা কি আছে। এই এটা হচ্ছে এই ফিজিওলজির একটা টপিক। এন্ড আমি বলি ফিজিওলজিতে এই সেকেন্ড ইয়ারে যে আমরা গাইড স্যাম্বলিংহামের যে বইটা আছে ওটা আমরা শেষ করবো। ফার্স্ট ইয়ারে 4টা বা 5টা চ্যাপ্টার ছিল, মানে যতটাই থাকুক আমার খেয়াল নাই। বাকি চ্যাপ্টার গুলো আমরা সেকেন্ড ইয়ারে শেষ করবো। মানে ফার্মেসির ইয়াটা এমন ভাবে সেট আপ করা হয়েছে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে মেইনলি এই ফিজিওলজির সবগুলা চ্যাপ্টার শেষ করা হয়, ঠিক আছে? আর সেকেন্ড ইয়ারে শুরু হয়ে যায় বায়োকেমিস্ট্রি। এবং বায়োকেমিস্ট্রি তো আমরা জানি বায়োকেমিস্ট্রি নামে আলাদা একটা সাবজেক্টই আছে, ওইটা ফিল্ড অনেক বড়, ঠিক আছে? বায়োকেমিস্ট্রি আরো কয়েক বছর ধরে পড়াশোনা করানো হবে। তারপর থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে মাইক্রোবায়োলজি নেই, এটা তোদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? মানে মাইক্রোবায়োলজির মতো বোরিং সাবজেক্ট সেকেন্ড ইয়ারে নেই। আচ্ছা, থার্ড ইয়ারে যে আবার পাবি, তো ওই চিন্তাবাদ। এবং আইটিপির মতো যে আরো ফালতু সাবজেক্ট আছে এটাও নাই, কম্পিউটারের মতো বোরিং সাবজেক্টও নাই। তো এখানে কিছু মানে রিয়েলি ইন্টারেস্টিং কিছু সাবজেক্ট আছে এবং জানার মতো কিছু সাবজেক্ট আছে। এর মধ্যে আমি প্রথমেই ফেলি হচ্ছে বায়োকেমিস্ট্রি। ভাই তো পড়ানো হয়, তো এই কারণে এটাকে আমি ভাই সবার শুরুতেই কিছুক্ষণ হ্যাঁ সাউন্ড হ্যাঁ শোনা বলো। যায় না ভাই। শুনতে পারতেছি না ভাই, যখন নেটওয়ার্কে মনে হয় সমস্যা, আমাকে দেখাইতেছে যে নেটওয়ার্ক আনস্টেবল বলতেছে। হ্যালো, এবার ঠিক আছে? জি ভাই ঠিক আছে। ঠিক আছে কি এবার? আচ্ছা, ওকে। জি ভাই। ভাই তো এই আর কি।
হ্যাঁ হ্যাঁ বল। ভাই আমাদের ফার্স্ট ইয়ারের বেশ কিছু সাবজেক্টের কিছু হুম চ্যাপ্টার পড়ানো হয়নি, তো ওই চ্যাপ্টার গুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। So, ওটা সেকেন্ড ইয়ারে কিভাবে ইম্প্যাক্ট করবে এটা যেমন কোন আমাদের সাবজেক্টে? ফিজিওলজি মেবি রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ায়নি। দেন 104 এ থার্মোডাইনামিক্স ধরে নিবে। জি স্যার, জি ভাই। 104 অনেকগুলো মিস গেছে। ইলিয়াস। কগনোজিতেও 2-3টা চ্যাপ্টার পড়ানি, ইভলিউশন, ক্রোমাটোগ্রাফি, আরো একটা কি যেন ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে থার্মোডাইনামিক্স পড়াই নাই। না ভাই, ভাই না ভাই, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর থার্মোডাইনামিক্স পুরো বাদ এখনো দিয়েছে। পড়াই নাই ভাই। হোয়াট? মানে একদমই পড়ায়নি। থার্মো বাদ দিলে এখন তো আমি আজকের আমার আলোচনা শুরুতে ঠিক আছে। ক্রোমাটোগ্রাফি হচ্ছে থার্ড ইয়ারে, কারণ ক্রোমাটোগ্রাফি সহকারে স্পেকট্রোস্কোপি, তারপরে আহ এরকম কয়েকটা বিষয় আছে। আমরা বলি না যে ভাই এইচপিএলসি কগনোসিতে কিছু বাদ ছিল, লাইক ওই যে মেবি মেটাবোলাইটস, তারপর প্ল্যান্ট এক্সট্রাকশন, ইভালুয়েশন অফ ক্রুড ড্রাগস, এইগুলো পড়ানো হয়নি, এগুলো মেবি ছিল। ইভ্যালুয়েশনটা ভাই বাদ গেছে, ইভ্যালুয়েশন অফ ফুড ড্রাগস। তো এটা বাদ ওইটা ছিল। খুব আর একটা ইম্প্যাক্ট মেটাবোলাইটস করবে না। তো প্রাইমারি মেটাবোলাইটস, সেকেন্ডারি মেটাবোলাইটস, এগুলা এটাও পড়ানো হয় নাই। জি ভাই, এগুলো না হয় ভাই। নাই। এ ভাই তোদের করছে কি, মানে বুঝলাম না। তো এটা তো ইম্প্যাক্ট করতেই পারে। যেমন আমরা তো ধর থার্ড ইয়ারে উঠে আমরা এখন পড়বো যে তোর ফাইটোকেমিস্ট্রি নামে একটা ইয়ে থাকে, ওইখানে কিন্তু মেটাবলাইটস নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন তোরা যখন সেকেন্ড ইয়ারে উঠে, এই সেকেন্ড ইয়ারে উঠছিস না, ইয়ে পড়বি অ্যালকালয়েডে, দেখবি যে অ্যালকালয়েড হচ্ছে এক ধরনের ওয়ান কাইন্ড অফ সেকেন্ডারি মেটাবলাইট আমাদের প্লান্ট ইয়েতে। তো হোয়াট ইজ প্রাইমারি মেটাবোলাইট, হোয়াট ইজ সেকেন্ডারি মেটাবোলাইট, এবং তারা কিভাবে প্রাইমারিতে স্টোর থাকে, সেকেন্ডারিতে কিভাবে কনভার্ট হয়, এবং একটা প্লান্ট সেল গুলা কিভাবে মেটাবোলাইটস গুলাকে ইউজ করে নিজেদের কাজে, অথবা ফিউচার কোনো ইভেন্টের জন্য তারা কিভাবে এগুলাকে স্টোর করে রাখে, এই বিষয়ে সেগুলো একটু জানা দরকার, বুঝছিস? তার মানে এই তিনটা টপিক আমার মধ্যে ইয়ে করা দরকার, একটু রিভিউ করা দরকার। আমি জানি না যে স্যাররা কিভাবে এগুলা বাদ দিচ্ছে। থার্মোডাইনামিক্স তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা এই আমি যে কোনো একটা ধর কেমিক্যাল রিয়েকশন করতে যাবি, বায়োকেমিস্ট্রি বল বা এই ফিজিওলজিতে বল, থার্মোডাইনামিক্স কামস ফার্স্ট, ঠিক আছে? আর আমরা বলি না যে ফার্স্ট থিংস ফার্স্ট, প্রথম যেগুলা এগুলা প্রথমে পড়তে হবে। থার্মোডাইনামিক্স এর আইডিয়া ছাড়া দেখা যাবে যে আমি একটা কেমিক্যাল রিয়েকশনকে বুঝাইতে পারবো না। জাস্ট নর্মাল একটা রিয়েকশন আমি বলি যে গ্লাইকোলাইসিসের প্রথম রিয়েকশনটা কি হয়, প্রথমে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজের সাথে এটিপি কে আমরা বিক্রিয়া করাই। মানে এটিপি এসে যেটা করে, এটিপি তার একটা ফসফেট এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে সে ডোনেট করে, এখান থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, ঠিক আছে? এবং এই রিয়েকশনটা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের বডিতে একদম বিলিয়ন বিলিয়ন টাইমস হইতেছে, ঠিক আছে? আমাদের বডিতে যে গ্লুকোজ থেকে আমি যদি জাস্ট ফসফরিক অ্যাসিডের সাথে এটাকে বিক্রিয়া দিতে চাই, এবং এইখান থেকে তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, মানে এটা এটা হবে। এটা তোর কেমিক্যালি, বা এটাকে আমরা কি জানি বলি, কাইনেটিক্স যেটা আমরা বলি, এটাতে পসিবল, কিন্তু থার্মোডাইনামিক্যালি এই রিঅ্যাকশনটা মানে একদম ইম্পসিবল একটা রিঅ্যাকশন, ঠিক আছে? এখন আমাদের দেখতে হয় যে আসলে কেন এটা ইম্পসিবল, এবং এই ইম্পসিবল রিঅ্যাকশনটাকে কিভাবে পসিবল বানানো যায়, তো ওটা কিন্তু আমাদের থার্মোডাইনামিক্স বলে, ঠিক আছে? তোরা ফার্স্ট ইয়ারে কেমিক্যাল ইয়ে পড়ছস, ইকুইলিব্রিয়াম পড়ছস, ইভেন সেকেন্ড ইয়ারে উঠে কেমিক্যাল কাইনেটিক্স পড়বি তখন, যে কিভাবে এই রিঅ্যাকশন গুলো প্রসিড করে একটা থেকে তার পরের স্টেজে যায়।
কিন্তু এই কাইনেটিক্স যেটা করে যে রিয়েকশনটা কিভাবে হবে, ঠিক আছে। এবং আমরা যদি বলি যে একজন আমি দৌড় দিতেছি আর হচ্ছে ওসাইন বোল্ট দৌড় দিতেছে, ঠিক আছে, কার দৌড় দেওয়ার রেটটা মানে বেশি হবে? অবশ্যই ওসাইন বোল্টের বেশি হবে। কয়টা রিয়েকশন মানে এটা কি কত আস্তে চলবে বা কত দ্রুত চলবে, এটা প্রেডিক্ট করে হচ্ছে তোর কেমিক্যাল কাইনেটিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়বি। কিন্তু এই রিয়েকশনটা আদৌ হবে কিনা এটা কিন্তু আবার প্রেডিক্ট করে হচ্ছে তোর থার্মোডাইনামিক্স, বুঝছস? এখন থার্মোডাইনামিক্স এর একটা আইডিয়া লাগবে যে আসলে কেন রিয়েকশনটা হয় না বা কেন রিয়েকশনটা হয়, ঠিক আছে। তো আমার মতে এটা একদম ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সেকেন্ড ইয়ার মেটাবলিজম এবং বায়োকেমিস্ট্রি পড়ার একটা প্রিরিকুইজিট কোর্স ধরতে পারো এই থার্মোডাইনামিক্স। আমরা জানি যে প্রত্যেকটা কোর্স করার আগে আমাদের একটা প্রিরিকুইজিট কোর্স লাগে। আমার মনে হয় কি এইভাবে সাজানো হয়েছে আমাদের কোর্সগুলা, যে আমরা প্রথমে মানে ছোটখাটো বিষয় সেগুলো পড়বো, তারপরে তো আমরা হায়ার লেভেলে যাব। এরকম ভাবে হয়তো আবার সাজানো হয়েছে, এই কারণে আমাদের বলা হয় না যে তোমাদের পূর্ব শর্ত হিসেবে ওইটা পড়ে আসতে হবে। কিন্তু আমি এখন বলি যে এই মেটাবলিজম পড়ার জন্য, অথবা আমরা যখন বায়োকেমিস্ট্রিতে পড়বো তোর কি বলে, বিশেষ করে ডিএনএ আরএনএ পড়ার সময় দেখা যায় যে এরকম কিছু থার্মোডাইনামিক্স এর টপিক আসে। যেমন আমাদের কাঁচামাল থেকে যখন ডিএনএ তৈরি হয়, এখানেও বেশ কিছু তোর ফিজিক্স থাকে। সোজা কথায় আমাদের বডি যতটা না কেমিস্ট্রি, যতটা না বায়োলজি, ঠিক ততটাই ফিজিক্স, মানে আমি যতটুকু চিন্তা করি। আচ্ছা, তো এইভাবেই আমরা ট্রাই করব পড়ার। এখন আমি তোদের যেটা সাজেস্ট করবো, যে তোরা এখন বলবি যে ভাই তাহলে এখন আমরা কি করব, তাই না? সবার মনে তো এই প্রশ্নটাই ঘুরতেছে। আমি যেটা বলবো যে এখন আমাদের সময় আছে, এই সময়টাতে আমরা কিভাবে কাজে লাগাবো। আমি মেটাবলিজম পড়াবো, মেটাবলিজম পড়ানোর সময় অবশ্যই এখানে আমি থার্মোডাইনামিক্স এর কথা বলবো, যতটুকু লাগে আমি এখানে বলবো। আর বাকিটা আমি কিছু রেফারেন্স দিয়ে দিব যে তোরা এই জায়গা থেকে এটা পড়ে আসবি। বুঝা গেল কি? এবং আই থিঙ্ক যে এইভাবে কিছুটা মেকআপ করা যাবে এটা, থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট গুলা। আর কি কারো কোনো জিজ্ঞাসা আছে যে ভাই এটা সেটা? ভাই আমাদের ক্লাসগুলো বোর্ডে দিলে ভালো হইতো ভাই, তাহলে বুঝতে সুবিধা হইতো আরো। মানে কি হোয়াইট বোর্ডে? জি ভাই। আচ্ছা, এই হোয়াইট বোর্ড থেকে এটা আরো অনেক ভালো বোর্ড, ঠিক আছে। হোয়াইট বোর্ড তো হচ্ছে অ্যানালগ সিস্টেম, এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। এবং দেখবি যে আমি এখানে লেখা লেখা পড়াইতেছি, হোয়াইট বোর্ড যেরকম লেখা পড়াইছে এখানেও লেখাই পড়াবো, তো কোনো টেনশন নেই। আচ্ছা ভাই, আস্তে আচ্ছা। আস্তে মানুষের মধ্যে ইভলিউশন ঘটে, ঠিক আছে। ইভলিউশন কিন্তু মানে আমি ইভলিউশন নিয়ে কিছুদিন পড়াশোনা করছিলাম, যে বায়ুতে করার জন্য। তোরা হয়তো লেকচারটা শুনছিস, লেকচার এটা আমি আরো কিছু লেকচার দিব ইনশাল্লাহ। ইভলিউশন কখনোই মানুষের মানে নিচের দিকে যায় না। ইভলিউশনে একটা ধারা দেখা যায় কি, এটা সবসময় নিচ থেকে উপরের দিকে উঠে। তো আমি এটা ভাবতেছি, এবং এটা পজিটিভ ভাবে হচ্ছে, আই থিংক এটা তোদের ভালো মতোই কাজ করবে। তো আমরা শুরু করি, মানে আমরা একটু শুরু করে দেওয়া দরকার, তো বিরক্তি আসবে। খেয়াল কর, আম, আমরা যখন বলবো যে হোয়াট ইজ মেটাবলিজম, ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, পরীক্ষায় আসতে পারে মেটাবলিজম কি। মেটাবলিজম একদম একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট, এটাকে যদি ইন ওয়ান ওয়ার্ডে বলা হয় বা ওয়ান সেন্টেন্সে বলা হয়, এটা হচ্ছে টোটালিটি অফ দি হোল রিয়াকশন, টোটালিটি অফ the whole set of reactions, whole set of reactions। ঠিক আছে, এর মানে কি যে আমাদের বডিতে যত রিয়াকশন হয়
এটাকে আমরা বলবো এই মেটাবলিজম। এখন এই মেটাবলিজম হচ্ছে এটা শুরুতে আমাদের যেটা ভাবতে হয় যে রিয়েকশন গুলা কিভাবে প্রসিড করে। ঠিক আছে, আমাদের বডি তো চলতেছে কিভাবে, কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে। কেমিক্যাল রিয়েকশন এমন একটা প্রসেস যেখানে এনার্জি ট্রান্সফরমেশন ঘটাতে এটা সহায়তা করে, আমরা সকলেই জানি। কেমিক্যাল রিয়েকশন ইজ নাথিং বাট বন্ড ব্রেকিং এন্ড বন্ড ফর্মিং, এটা আমরা সকলেই জানি। কিন্তু এর ভেতরে যে কাজটা করে সেই কাজটা হচ্ছে কি, এখানে এনার্জির ট্রান্সফরমেশন ঘটে। কিভাবে ট্রান্সফরমেশন ঘটে, যে কোনো 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 ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, অথবা থার্মাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। এই এনার্জির বলেই কিন্তু আমরা চলতেছি, এই এনার্জির বলেই কিন্তু সমগ্র বিশ্বজগৎ চলতেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে মেইন যে আলোচনার বিষয়টা আসে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়েকশন। আচ্ছা, স্পেসিফিক্যালি যখন এই কেমিক্যাল রিয়েকশন গুলা একটা অর্গানিজম বা জীবদেহের মধ্যে হবে, এই কেমিক্যাল রিয়েকশন গুলোকে আমরা বলতেছি মেটাবলিজম। আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। এখন এই মেটাবলিজমের প্রত্যেকটা রিয়েকশন তারা হচ্ছে ইন্টারকানেক্টেড, একটার সাথে আরেকটা। ঠিক আছে, আমরা যদি মাঝখান থেকে জাস্ট একটা কম্পোনেন্টকে আলাদা করে নিই, দেখা যাবে পুরা সিস্টেমটা ফল করতেছে। এবং এটা নিয়ে বেশ অনেকগুলো ডিজিজ আছে, যে এই ডিজিজ গুলোতে দেখা যায় যে যখন ইন্টারকানেক্টেড রিয়েকশন গুলার মাঝখানের একটা রিয়েকশনের এনজাইম ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, তখন এই পুরা সিস্টেমটাই মানে অকেজো হয়ে যায়, এবং তখন নানান ধরনের প্রবলেম দেখা দেয়। আমার স্পেসিফিক্যালি এখন এই ডিজিজ গুলোর নাম মনে নেই, আমি শেয়ার করবো না নেক্সট দিন। তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকেই হচ্ছে ইন্টারকানেক্টেড, এবং এই ইন্টারকানেকশনের পেছনে যে জিনিসটা সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে এনজাইম। খেয়াল করে দেখ, এখানে জাস্ট আমরা একটা ফসফোলিপিড বাইলেয়ারের ছবি দেখাচ্ছি। এখানে আমাদের কিছু ইন্টিগ্রাল প্রোটিন আছে যারা এনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে, এই এনজাইম গুলো যেটা করে একটা কাসকেড অফ রিয়েকশনের সূচনা করে। এই ওয়ার্ডটা তোরা বারবার পাবি, যে কাসকেড, CADE। আচ্ছা, CAS CADE, কাসকেড। মানে এটা হচ্ছে কি, যে এটা একটা সিকোয়েন্স। আমরা সিকোয়েন্স অফ রিয়েকশন না বলে কাসকেড অফ রিয়েকশন বলি, যে অনেকগুলো রিয়েকশনের একটা ধারা, এবং প্রত্যেকে হচ্ছে ইন্টারকানেক্টেড, এবং তার জন্য এই এনজাইম গুলা সহায়তা করে। আচ্ছা, এবার এখানে থার্মোডাইনামিক্স চলে আসে, যে ঠিক আছে আমরা তো রিয়েকশন প্রকৃতিতেই দেখতেছি, যে আমরা জাস্ট কি করি, একটা কার্বন নিলাম বা ডায়মন্ডকে নিলাম, জাস্ট আগুনে পুড়ায় দিলাম, একদম সুন্দর মতো এখানে রিয়েকশন হয়ে যেতেছে, এখানে কিন্তু অন্য কিছু আর আসতেছে না। ঠিক আছে, অথবা আমরা একটা অ্যাসিডের সাথে একটা বেসকে মিশিয়ে দিলাম, সুন্দর করে রিয়েকশনটা হয়। কিন্তু আমাদের বডির ভেতরে যে এত শত রিয়েকশন, তার জন্য এত শত এনজাইমের কি দরকার। এবং আরেকটা ব্যাপার খেয়াল করবি, যে বায়োকেমিস্ট্রিতে এই এনজাইম নিয়ে প্রচুর পড়ানো হবে। এক একটা এনজাইম হচ্ছে এক একটা স্পেশালাইজড প্রোটিন। প্রোটিন যখন একটা স্পেসিফিক কাজের জন্য সে স্পেশালাইজড হয়, তখনই এটা এনজাইম হিসেবে আত্মপ্রকাশ করে। এবং একটা প্রোটিনই কিন্তু এনজাইমের জন্য যথেষ্ট না। তোরা হয়তো অনেকে জানোস যে একটা এনজাইম, এই এনজাইমটাকে, এটার পুরো নাম হচ্ছে হোলো এনজাইম। ঠিক আছে, আমরা এই হোলোটাকে ইউজ করি না, জাস্ট এনজাইম বলে থাকি। এখন এই হোলো এনজাইম মানে কি, এখানে থাকে কিছু এপো এনজাইম, এপো এনজাইম। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন পার্ট, জাস্ট অ্যামিনো অ্যাসিডের কিছু সিকোয়েন্স, এটাই হচ্ছে প্রোটিন। এই প্রোটিন পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাপো এনজাইম। তারপরে আরেকটা থাকে প্রোস্থেটিক গ্রুপ, প্রোস্থেটিক গ্রুপ। ঠিক আছে, কেন এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের জানতে হবে যে আমাদের ডিজিজ কিভাবে হয়। দেখা যায় কখনো কখনো এই অ্যাপো এনজাইমে কিছু প্রবলেম দেখা যায়, যার কারণে এনজাইমটা কাজ করে না। আবার কখনো কখনো এই প্রোস্থেটিক গ্রুপ অকেজো হয়ে যায়, যার জন্য এনজাইমটা কাজ করে না। এই কাজ না করার কারণে বিভিন্ন ডিজিজে আমরা ফল করি। ঠিক আছে, আচ্ছা, এবং স্পেসিফিক্যালি আমি কয়েকটা প্রোস্থেটিক গ্রুপের নাম বলি, যেমন হচ্ছে তোর এনএডি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা বলতে পারবো এটা একটা প্রোস্থেটিক গ্রুপ। এবং এইখানে নন প্রোটিন পার্ট, যেটা প্রোস্থেটিক গ্রুপ, নন প্রোটিন পার্ট হিসেবে এখানে থাকে হচ্ছে নিকোটিনামাইড। এই নিকোটিনামাইড একটা ভিটামিনের সাথে রিলেটেড। কেউ কি বলতে পারবে যে এটা কোন ভিটামিনের মধ্যে এই নিকোটিনামাইড এই পার্টটা থাকে? এই যে এই নিকোটিনামাইড, এটা হচ্ছে নিয়াসিন থেকে আসে।
নিয়াসিন। এখন বল দেখি নিয়াসিন আসলে কোন ভিটামিন, এটা জানা নাই? B3 এটা হচ্ছে ভিটামিন বি। B3 ভিটামিন B3 এক্স্যাক্টলি। এই যে ভিটামিন B3, অর্থাৎ এই ভিটামিন কিন্তু আমাদের একটা প্রোস্টেটিক গ্রুপ হিসেবে কাজ করে। কিসের প্রোস্টেটিক গ্রুপ? এটা আমাদের যে মেটাবলিজমের কিছু এনজাইম আছে, ঠিক আছে, মেটাবলিজমে আমরা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন করব, ঠিক ওই জায়গাতে এই এনজাইমটা কাজ করবে। ওখানে কিছু গ্রুপ অফ এনজাইম আছে যেখানে প্রোস্টেটিক গ্রুপ হিসেবে আমাদের ভিটামিন কাজ করে। তো অবশ্যই আমাদের বডির জন্য ভিটামিন দরকার। এই কারণে ভিটামিন ডেফিসিয়েন্সি যখন হয় মানুষের বডিতে, দেখা যায় মেটাবলিজমে সমস্যা হয়। আর মেটাবলিজম যেহেতু আমাদের সমস্ত শক্তির একটা সোর্স হিসেবে কাজ করে, আমাদের বডির এনার্জি সোর্স হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমাদের বডি কিন্তু মানে ডিজিজে ফল করবে। তার মানে ভিটামিন, এটা হচ্ছে ভিটামিনের একটা কাজ যে আমাদের মেটাবলিজমে ভিটামিন ডিরেক্ট সহায়তা করে। কিভাবে? সে একটা প্রোস্টেটিক গ্রুপ হিসেবে কাজ করে, এই প্রোস্টেটিক গ্রুপ একটা এনজাইম তৈরি করে, এই এনজাইমটা মেটাবলিজমকে মোবিলাইজ করে সামনের দিকে। আচ্ছা, এখন আমরা দেখি যে a metabolic pathway has many steps that begin with a specific molecule. যেমন আমরা উদাহরণ দেই, জাস্ট গ্লাইকোলাইসিস যদি আমরা চিন্তা করি, গ্লাইকোলাইসিসের যে প্রিকারসর যে মলিকিউল সেটা কি? গ্লুকোজ। গ্লাইকোলাইসিসের প্রিকারসর মলিকিউল হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের লাইসিস ঘটে। এই লাইসিস ঘটে দেখা যায় এখান থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, দুইটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যাবে যে এই গ্লুকোজটা একটা মেটাবলিক পাথওয়ের মধ্য দিয়ে যাবে, এবং এই পাথওয়ের মধ্যে একটা এন্ড প্রোডাক্ট থাকবে, এবং প্রত্যেকটা রিঅ্যাকশন ক্যাটালাইজড হবে কিসের মাধ্যমে? স্পেসিফিক এনজাইমের মাধ্যমে। আচ্ছা, তো এটা হচ্ছে কি একটা বায়োকেমিক্যাল পাথওয়ে, যে আমরা একটা সাবস্ট্রেট নিয়ে বিক্রিয়া শুরু করলাম, একটা কাসকেড অফ রিঅ্যাকশন দেখা যাচ্ছে, যে ফার্স্ট রিঅ্যাকশনের পর একটা প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রোডাক্টটা আবার সেকেন্ড এনজাইমের সাথে বিক্রিয়া করে, এবং এই এনজাইমটা থার্ড আরেকটা প্রোডাক্ট তৈরি করে। এভাবেই কিন্তু একটা থেকে আরেকটা তৈরি হয়। আচ্ছা, এবং এই যে আমরা পাথওয়েটা দেখতেছি, ঠিক আছে, একটা সাবস্ট্রেট থেকে এন্ড প্রোডাক্ট তৈরি হওয়ার যে পথ, এটাকে আমরা বলি মেটাবলিক পাথওয়ে। আচ্ছা, গেল। শুরুতেই জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এই স্লাইডটা অ্যাড করা হয়েছে মেইনলি। আচ্ছা, আমি একটু বলে রাখি, এই স্লাইডটা জুবায়ের আল মামুন স্যারের স্লাইডের উপর বেস করে তৈরি করা হয়েছে, কিন্তু আমি এখানে জাস্ট কিছুটা মডিফিকেশন আছে, এর বেশি কিছু না। তো এটা হচ্ছে কি, আমরা দেখি যে গ্লুকোজের রিঅ্যাকশন গুলো কিরকম হয়। এই গ্লুকোজ 10টা স্টেপের মধ্য দিয়ে একটা যৌগ তৈরি করবে, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তারপরে আলটিমেটলি তৈরি করবে হচ্ছে পাইরুভেট, এবং এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোলাইসিস। খেয়াল করে দেখ, এই গ্লুকোজের মধ্যে কার্বন থাকে 6টা, কিন্তু এই পাইরুভিক অ্যাসিডের মধ্যে কার্বন কয়টা আছে? 1টা, 2টা, 3টা আছে। আচ্ছা, তার মানে এই গ্লুকোজ সে ভাঙবে, ভেঙে 5 নাম্বার রিঅ্যাকশনে তৈরি করে গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তারপর এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট এটা আরো 5টা রিঅ্যাকশন পরে সে তৈরি করে কি? পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভেট অ্যানারোবিক কন্ডিশনে সে কনভার্ট হয় ল্যাকটেটে, আর যদি অ্যারোবিক কন্ডিশন থাকে, মানে প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন সাপ্লাই আছে, তখন এটা তৈরি হয় অ্যাসিটাইল কোএ এই মলিকিউলটাতে, এবং পরবর্তীতে অ্যাসিটাইল কোএ এটা যায় হচ্ছে ক্রেবস সাইকেলে, ক্রেবস সাইকেলে এটা এন্টার করে, বা এটাকে আমরা টিসিএস সাইকেলও বলে থাকি। আর ল্যাকটেট যেটা করে, এই ল্যাকটেট অনেক সময় ইথানল বা ওই সমস্ত ইয়েতে কনভার্ট হয়ে যায়, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে তাদের ক্ষেত্রে। তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে একটা প্রিকারসর মলিকিউল থেকে সে নাম্বার অফ রিঅ্যাকশনস এর মাধ্যমে অনেকগুলা মলিকিউল তৈরি করে, এটাকে কিন্তু আমরা বলছি মেটাবলিজম। এখন এখানে একটা নতুন একটা টার্ম চলে আসছে, খেয়াল করে দেখ, এই টার্মটা হচ্ছে ক্যাটাবলিজম, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যাটাবলিজম নিয়ে একটু পরেই আলোচনা করব। তারপর খেয়াল করে দেখবি যে আমরা বডির যে রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয়, এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। একটা ভাগ হচ্ছে কি, যে কিছু মলিকিউল থাকবে যাদেরকে আমরা ভাঙবো,
ভেঙে এনার্জি তৈরি করব এখান থেকে। আর কিছু আছে যে আহ, ছোট ছোট মনোমার ইউনিট থাকে, তাদেরকে আমরা পরবর্তীতে ব্যবহারের জন্য বডিতে স্টোর করে রাখবো। যেমন এরকম একটা উদাহরণ আশা করি সকলেই জানো, যে আমাদের বডিতে যখন এক্সেস গ্লুকোজ দেখা যায়, তখন এই এক্সেস গ্লুকোজটা লিভার এবং আমাদের মাসল সেল, ঠিক আছে, লিভার এবং মাসল সেলে তারা স্টোরড অবস্থায় থাকে কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। গ্লাইকোজেন এবং লিভারের গ্লাইকোজেন এবং মাসল সেলের গ্লাইকোজেনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, এবং এটা প্রত্যেকটা বার পরীক্ষায় আসতে দেখা যায় যে লিভার গ্লাইকোজেন এবং মাসল গ্লাইকোজেনের মধ্যে পার্থক্য কি, সামনে আসবে এটা। তো আমরা দেখতেছি যে কখনো কখনো আমরা অনেক বড় মলিকিউলকে ভেঙে ছোট মলিকিউলে কনভার্ট করি আমাদের দরকারে, অবশ্যই আমাদের দরকারে। আবার কখনো কখনো কিছু ছোট ছোট মলিকিউলকে একসাথে যোগ করে অনেক বড় একটা মলিকিউলে কনভার্ট করি। এই দুটো হচ্ছে আলাদা প্রসেস। যখন আমরা অনেক বড় মলিকিউলকে ভেঙে ছোট ছোট মলিকিউলে কনভার্ট করি, এটাকে বলা হয় ক্যাটাবলিক পাথওয়ে। কি বলা হয়? ক্যাটাবলিক পাথওয়ে। আর যখন আমরা ছোট ছোট মলিকিউলকে ইউজ করে অনেক বড় মলিকিউল তৈরি করব, অর্থাৎ বিল্ড করব কোনো কিছু, এটা হচ্ছে বলা হয় অ্যানাবলিক পাথওয়ে। ব্যাপারটা এরকম যে আমার অনেক বড় একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা আমি ভেঙে ফেলতেছি, ঠিক আছে, কোন একটা কাজে, রাস্তা তৈরি করবো বা সামথিং কিছু একটা কাজে আমি যখন ভেঙে ফেলতেছি কোনো কিছু, এটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। মানে কি, এখানে ক্যাটাবলিজম মানে এখানে একটা কি বলে, দুর্যোগের ইংলিশ জন্য কি, ক্যাটা সামথিং ওরকম কিছু একটা, আমার খেয়াল নাই। এই ক্যাটা মানে হচ্ছে কি, এখানে আমরা ভেঙে ফেলবো, হ্যাঁ ওরকমই। তো বোঝা গেল ব্যাপারটা? যখন আমরা ভেঙে ফেলতেছি তখন এটা হবে কি, ক্যাটাবলিক পাথওয়ে। আর যখন আমরা কোনো কিছু বিল্ড আপ করতেছি, এটা হবে অ্যানাবলিক পাথওয়ে। এইখানটাই চলে আসা হচ্ছে থার্মোডাইনামিক্স। আচ্ছা, এখন খেয়াল করে দেখবি, যখন আমরা কোনো কিছুকে ভাঙবো, ধর এখানে কি আছে, ফিউয়েল আছে আমাদের। ফিউয়েল হিসেবে আমরা কি কি গ্রহণ করি, যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট। মেইনলি আমাদের এনার্জি সোর্স হিসেবে এই দুইটাই কিন্তু মেইন হিসেবে কাজ করে। আর প্রোটিন আমরা যেটা নেই, এই প্রোটিনটা মেইনলি বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। আচ্ছা, তার মানে আমাদের ফিউয়েল আছে কেমিক্যাল এনার্জি আকারে, কিসের ভেতরে, এই কার্বোহাইড্রেটের ভেতরে আর ফ্যাটের ভেতরে। এখন এটাকে ক্যাটাবলিজমের মধ্য দিয়ে যেতে হবে এনার্জি সাপ্লাইয়ের জন্য। যখন আমরা জানি যে এই ফিউয়েল, এই কার্বোহাইড্রেট বা ফ্যাট, এটা যখন কোন একটা জীবদেহে তৈরি হয়, তখন এখানে এনার্জি এর মধ্যে স্টোর করে রাখা হয়। এই স্টোরড এনার্জিকে আমরা বের করে নিয়ে আসি, ঠিক আছে। তার জন্য ক্যাটাবলিক পাথওয়ে লাগবে। এবং এই ক্ষেত্রে থার্মোডাইনামিক্স এর যে কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে ফ্রি এনার্জি। এবং স্পেসিফিক্যালি এই ফ্রি এনার্জি বলতে আমরা গিবস ফ্রি এনার্জিকে বোঝাবো। এখানে ফ্রি এনার্জি কয়েক ধরনের আছে, সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। একটা রিয়েকশন এটা কি ঘটবে নাকি ঘটবে না, এটা ডিটারমাইন করে দেয় হচ্ছে ফ্রি এনার্জি, ঠিক আছে। আমি এখন এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব যে হোয়াট ইজ ফ্রি এনার্জি। আচ্ছা দেখি, আমি একটা স্লাইড অ্যাড করি দ্বারা, ওইখানে আমরা ফ্রি এনার্জি নিয়ে আলোচনা করব। ব্ল্যাঙ্ক সাইন। আচ্ছা, এখানে কিছুটা থার্মোডাইনামিক্স আসবে। যে একটা রিঅ্যাকশন আমরা বললাম যে এ প্লাস বি তারা বিক্রিয়া করে নর্মালি বললাম যে সি প্লাস ডি তৈরি করবে। এখন এই রিঅ্যাকশনটা হবে কি হবে না, এটা প্রেডিক্ট করবে হচ্ছে থার্মোডাইনামিক্স। কিভাবে করবে? এটার জন্য যে টুল সেটা হচ্ছে গিবস ফ্রি এনার্জি। এই গিবস ফ্রি এনার্জিকে আমরা হিসেব করি হচ্ছে এই রিঅ্যাকশনের যতটুকু এনথালপির পরিবর্তন হবে মাইনাস কত টেম্পারেচারের রিঅ্যাকশনটা হবে টাইমস এন্ট্রপির পরিবর্তন। আমরা এই গিবস ফ্রি এনার্জিকে হিসেব করি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস।
এই এইচ এর পরিবর্তন মানে হচ্ছে এনথালপির পরিবর্তন, এনথালপি। এখন আমরা কেউ কি জানি যে এনথালপি বলতে কি বোঝায়? রিফাত বল দেখি, হোয়াট ইজ এনথালপি? আচ্ছা, সমস্যা নেই। তো আমি একটা বিষয় এনকারেজ করবো যে আমি পারি না পারি কিছু একটা বলে দিব, ঠিক আছে, ভুগি চুগি, সোজা কথায়, মানে সোজা বাংলা কথায়। ভুল হোক, সমস্যা নেই। এটা এমন একটা মানে ডিসকাশনে আমরা বসছি, এখানে ভুল হওয়ার জন্যই আমরা বসছি। তোদের ভুল হবে, আমি ভুলগুলো ঠিক করে দিব। আচ্ছা, এই এনথালপি এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। কেন প্রকাশ করি? কারণ এই এইচ এর মধ্যেই একটা টার্ম লুকায়িত আছে, সেটা হচ্ছে হিট। একটা সিস্টেমের আমরা জানি এই সিস্টেম তিন ধরনের আছে, একটা হচ্ছে ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজড সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। একটা আইসোলেটেড সিস্টেমের বা একটা ক্লোজড সিস্টেমের টোটাল যে হিট কন্টেন্ট আছে, এই হিট কন্টেন্টটাকে আমরা বলি হচ্ছে এনথালপি। এবং এই এনথালপিকে আমরা কিভাবে পরিমাপ করি? এনথালপি সমান ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ইনটু ভলিউম। অর্থাৎ এই সিস্টেমটার ভিতরে যতটুকু আভ্যন্তরীণ শক্তি আছে তার সাথে চাপ এবং আয়তনের গুণফলজনিত যে শক্তিটা আছে, এদের সমষ্টিটাই হচ্ছে এনথালপি। ঠিক আছে, এবং এটাকে বলা হয় হিট কন্টেন্ট। আচ্ছা, এখন একটা সিস্টেমের মধ্যে টোটাল যে শক্তিটা আছে এটাকে আমরা বলি হচ্ছে হিট কন্টেন্ট বা হচ্ছে এনথালপি। আমি আবারও বলি, একটা সিস্টেমের টোটাল যে শক্তি আছে, টোটাল শক্তিটাই হচ্ছে এনথালপি, এবং এটাকে অধিকাংশ সময় হিট কন্টেন্ট বলা হয়, কারণ আমরা এনার্জিটাকে হিট এনার্জি হিসেবে বিবেচনা করতে বা চিন্তা করতে বেশি পছন্দ করি। যেমন আমি যে বললাম শুরুতে ইন্টারনাল এনার্জি, এই ইন্টারনাল এনার্জিটা আমরা কিভাবে হিসাব করি? ইন্টারনাল এনার্জি হিসাব করার জন্য দেখা যায় কি, যে আমরা প্রথমত দেখি যে এখানকার জোস গুলো আছে, একটা সিস্টেমের ভিতরে পার্টিকেল থাকে, এই পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জি কি, অর্থাৎ তারা কত বেগে চলতেছে। এবং এই কাইনেটিক এনার্জি আমরা কিভাবে হিসাব করি? এটা আমরা কলেজে পড়ে আসছি। কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 nRT। একটা আদর্শ গ্যাসের জন্য বা আইডিয়াল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি হচ্ছে এটা, nmol গ্যাসের জন্য 3/2 nRT। তারপরে কিছু পটেনশিয়াল এনার্জি থাকে। পটেনশিয়াল এনার্জিটা কি কারণে? যেমন আমরা যখন বলি যে এই হচ্ছে একটা অ্যাটম এবং তার পাশে আরেকটা অ্যাটম, এবং তারা যখন নিকটবর্তী অবস্থানে চলে আসে তখন দেখা যায় কি যে তাদের মধ্যে এক ধরনের রিপালশন কাজ করে। আবার তারা যখন দূরে সরে যেতে চায় তখন কিন্তু আবার অ্যাট্রাকশন কাজ করে। মানে খুবই অড একটা জিনিস, তারা কাছেও আসতে চায় না আবার দূরেও যেতে চায় না। তার মানে কি, একটা ইকুইলিব্রিয়াম বজায় রাখতে চায়। এই সিচুয়েশনটাকে আমরা বলি যে এখানে আসলে পটেনশিয়াল এনার্জির খেলা চলে। যখন বিকর্ষণ চলে দেখা যায় পটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত। আচ্ছা, এই যে আকর্ষণ এবং বিকর্ষণ, এর ফলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই যে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি, এদের সমষ্টিটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জি খুব সহজে বের করা যায় না, ঠিক আছে। আচ্ছা, তো গেল, এই ইন্টারনাল এনার্জিটাকে আমরা হিট এনার্জি হিসেবে জাস্ট বিবেচনা করি। আচ্ছা, তো এই ইন্টারনাল এনার্জি প্লাস চাপ ইনটু আয়তন, আমরা জানি চাপ ইনটু আয়তনকে গুণ দিলে কিন্তু এনার্জি পাওয়া যায়, তাই কিনা? অর্থাৎ টোটাল যে এনার্জিটা আছে সবটুকু এনার্জি, এটাকে আমরা বলি এনথালপি। আচ্ছা, আমি একদম শুরু থেকে আবারও বলি যে একটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেমে টোটাল যতটুকু এনার্জি, এটাকে আমরা বলি হচ্ছে এনথালপি, এইচ। আচ্ছা, এখন এই টোটাল এনার্জিটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে অ্যাভেলেবল এনার্জি, মানে কি, যতটুকু শক্তি আছে, ধরলাম যে আমি আজকে অনেক খানা দানা খাইছি এবং এই খানা দানা থেকে আমি 100 জুল শক্তি পাইছি। দেখা যাবে যে এই 100 জুল শক্তি আমি পুরোটাই ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। যতটুকু আমি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমার জন্য অ্যাভেলেবল। তার মানে এই টোটাল এনার্জিটার একটা পোর্শন হচ্ছে অ্যাভেলেবল এনার্জি, আর আরেকটা পোর্শন হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি। আনঅ্যাভেলেবল এনার্জি, এই অ্যাভেলেবল এনার্জিটাকে আমরা বলি হচ্ছে ফ্রি এনার্জি। অর্থাৎ
সিস্টেম, এই সিস্টেম থেকে আমরা যতটুকু এনার্জি বের করে নিয়ে আসতে পারবো, অর্থাৎ আমি যতটুকু হিট এনার্জিকে অন্যান্য এনার্জিতে কনভার্ট করতে পারবো, এটাকে বলা হয় ফ্রি এনার্জি। আর বাকি যেটা আছে আনঅ্যাভেলেবল এনার্জি, ওটাকে আমরা এন্ট্রপির সাপেক্ষে পরিমাপ করি। এখন আমরা জানি যে এন্ট্রপি হচ্ছে একটা সিস্টেমের ডিসঅর্ডার। এটা মানে বাহ্যিক সমস্ত কিছুকে আসলে প্রকাশ করে না, আমরা যদি জাস্ট বলি যে ডিসঅর্ডার, এটা আমাদের একটা রাফ আইডিয়া তৈরি করে যে সিস্টেমটা আসলে কিরকম। যে যখন একটা সিস্টেমের মধ্যে ডিসঅর্ডার অনেক বেশি থাকে, এখান থেকে এনার্জি গেইন করার যে পসিবিলিটি সেটা কমে যায়, ঠিক আছে। এবং এটা বাস্তব ক্ষেত্রে একটু চিন্তা করে দেখ, যে একটা মানুষ যখন সে অনেক কাম এন্ড কোয়াইট থাকবে, তার থেকে অনেক বেশি কিছু আশা করা যায়, ঠিক আছে। সে ধীর স্থির ভাবে কোনো কিছু চিন্তা করবে। তো একটা যদি মানে জাস্ট একদম ডিসঅর্ডার্ড একটা পার্সন হয়, মেন্টালি ডিসঅর্ডার্ড, ফিজিক্যালি ডিসঅর্ডার্ড, তার থেকে কিন্তু এত বেশি আশা করা যায় না। সেম ভাবে একটা সিস্টেম এর মধ্যে যত বেশি ডিসঅর্ডার থাকে, ঠিক আছে, কনফিউশন যত বেশি থাকে, দেখা যায় এই এনার্জি, এই সিস্টেম থেকে এনার্জি গেইন করার পসিবিলিটিও তত কমে যায়। আচ্ছা, তার মানে এই আনঅ্যাভেলেবল এনার্জিটাকে আমরা এন্ট্রপির সাপেক্ষেই করি, হিসাব করি। এবং এন্ট্রপি আসলে কি? এন্ট্রপি হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যতটুকু এনার্জির আদান প্রদান হয়, তাই কিনা? এটাই আমরা এন্ট্রপি হিসেবে পড়াশোনা করছিলাম। তো এইখান থেকে আমরা কিউ হিসেবে যেটা পাই, এন্ট্রপি ইনটু টেম্পারেচার। এবং এই এন্ট্রপিকে যখন আমরা টেম্পারেচার দিয়ে গুণ করি, এখানে কিন্তু আমরা একটা এনার্জিকে পাই, এবং এই এনার্জিটাই হচ্ছে আনঅ্যাভেলেবল এনার্জি। এটা সিস্টেমের মধ্যেই থাকবে, এবং এটাকে আমরা একটা লস বলে চিন্তা করতে পারবো, ঠিক আছে। এটা একটা লস, যে এই এনার্জিটাকে আমরা গেইন করতে পারি না। তার মানে এই আনঅ্যাভেলেবল এনার্জি, এটাকে আমরা বলবো কি এস ইন্টু টি। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা সিস্টেমের টোটাল এনার্জির ইকুয়েশন, এবং এটাকেই গিবস ইকুয়েশন বলা হয়। সরি, GIBBS, গিবস ইকুয়েশন। এখন এই যে ইকুয়েশনটা আমরা জাস্ট নিজেদের থট ব্যবহার করে বের করছি, এটাকে আমরা একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন বলতে পারবো। এবং এটা এতটা কার্যকর না। কেন কার্যকর না? এর অ্যান্সারটা হচ্ছে, আমরা যখন একটা সিস্টেমের সমস্ত এনার্জি হিসাব করতে চাবো, তখন কিন্তু এখানে মানে তাদের গতিশক্তি, স্থিতিশক্তি, আকর্ষণ বিকর্ষণ, ইলেকট্রনের ভেলোসিটি সবকিছু চলে আসে এখানে। এবং অ্যাবসোলুট এনার্জি হিসাব করা খুবই টাফ, ঠিক আছে। কোন একটা সিস্টেমের অ্যাবসোলুট হিট এনার্জি, এনথালপি, বা অ্যাবসোলিউট যে গিভস ফ্রি এনার্জি, বা অ্যাবসোলিউট আনঅ্যাভেলেবল এনার্জি, এটা বের করা খুবই টাফ। তার জন্য আমরা যেটা করি, আমরা ওই সিস্টেমের কতটুকু পরিবর্তন হয় সেটা আমরা আবার বের করে ফেলতে পারি ইজিলি। ওটা আবার খুব বেশি টাফ হয় না। এখন আমরা দেখবো যে আমরা একটা প্রসেস সম্পন্ন করব, থার্মোডাইনামিক প্রসেস। এর মানে কি? আমরা কিছু থার্মোডাইনামিক ভেরিয়েবলের নাম আমরা জানি, যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটাকে বলা হয় থার্মোডাইনামিক কি বলে ভেরিয়েবল বা চলক। যখন কোন একটা সিস্টেমে কাজ সম্পন্ন হয় বা একটা প্রসেস সম্পাদিত হয়, তখন এই ভেরিয়েবল গুলাই চেঞ্জ হয়। যে চাপ চেঞ্জ হয়ে যাবে, আয়তন চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, এবং এদের পরিবর্তনের উপর ভিত্তি করে দেখা যাবে আমরা এই এনথালপির পরিবর্তন, তারপরে গিভস ফ্রি এনার্জির পরিবর্তন, তারপরে হচ্ছে এখানকার এন্ট্রপির পরিবর্তন আমরা হিসাব করতে পারি। এটা খুব কার্যকর একটা ইকুয়েশন, এবং এটাকেও বলা হবে গিভস ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এই গিভস ইকুয়েশনটাকে জাস্ট এবার আমরা ডেল্টা জি কে এক পাশে রেখে বাকি দুটাকে আরেক পাশে পাঠিয়ে দেই, তাহলে কি হবে? আমি এখানে লিখি, একটাই মাত্র স্লাইড নিচ্ছি। আচ্ছা, কেউ যদি না বুঝিস তো বলিস যে ভাই আমি যেটা বুঝি নাই, আবার একটু বুঝাই দেন। আচ্ছা, তারপর আমরা কি করব, এই ডেল্টা জি কে আমরা এক পাশে রেখে দেই। ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এই যে ইকুয়েশনটা পাইছি, এটার মাধ্যমে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, এটা কি ঘটবে নাকি ঘটবে না, এটাকে ইয়ে করব, ডিটারমাইন করতে পারবো। যেমন আমরা যদি বলি যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এই রিঅ্যাকশনের ফলে এই গিভস ফ্রি এনার্জির মানটা কমে যায়, অর্থাৎ গিভস ফ্রি এনার্জির পরিবর্তন হয় নেগেটিভ, তখন আমরা বলতে পারবো যে এই রিঅ্যাকশনটা হচ্ছে স্পন্টানিয়াস রিঅ্যাকশন, মানে এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে রিঅ্যাকশনটা হবে। এটা একটু বুঝাইতে হবে যে কেন
গিবস ফ্রি এনার্জির মানটা কমে গেলে রিঅ্যাকশনটা স্পন্টানিয়াস হয়। এটা কি কেউ একটু আমাকে বলতে পারবে যে এটা আসলে কেন হয়? কাকে জিজ্ঞেস করব? এই শামীম বল যে এই বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় যে ফ্রি এনার্জির মান কমে গেলে রিঅ্যাকশনটা হয় স্পন্টানিয়াস, আর যদি ফ্রি এনার্জির মান বেড়ে যায় তখন রিঅ্যাকশনটা হয় নন স্পন্টানিয়াস। এটা বুঝতেছি, এখান থেকে বোঝা যায়। তো বিষয়টা আসলে কেন বা কিভাবে এটাকে আমরা ব্যাখ্যা করব? ভাই আমি কিছুক্ষণ ক্লাসের মধ্যে ছিলাম না, একটু সমস্যা হয়েছিল। আমি আচ্ছা আচ্ছা এই 5 মিনিট হয়েছে মেবি এসে জয়েন করতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। খেয়াল কর, আমরা যখন বলি যে একটা রিঅ্যাকশন ঘটানোর পর এই সিস্টেমের এই ফ্রি এনার্জির মানটা কমে গেছে, অর্থাৎ ফ্রি এনার্জির পরিবর্তন নেগেটিভ, তার মানে হচ্ছে যে এই সিস্টেমটা সে নিজে কিছু কাজ করছে। ঠিক আছে, সে নিজে কিছু কাজ করার ফলে তার এনার্জি কমে গেছে। এখন আমরা শুরুতেই জানলাম যে যখন একটা সিস্টেম কাজ করে তখন তার শক্তি কমে যায়। মানে এই কাজটা কোত্থেকে আসে? ফ্রি এনার্জি থেকে আসে। ফ্রি এনার্জি থেকে আসে এবং এই ফ্রি এনার্জি যখন সে ব্যয় করে ফেলবে অবশ্যই ফ্রি এনার্জি কমে যাবে, এবং কমে যাওয়া মানে এই ফ্রি এনার্জির পরিবর্তনটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা নেগেটিভ হওয়ার মানে বুঝতেছি যে সিস্টেমটা নিজে কিছু কাজ করছে, এবং নিজে কাজ কখন করে? স্পন্টানিয়াসলি করে। ঠিক আছে, আমি স্পন্টানিয়াসলি কিছু একটা কাজ করব, এতে করে আমার শরীরের শক্তি কমে যাবে, তারপর আমাকে কি করতে হবে? বাইরে থেকে আবার এনার্জি নিতে হবে আমাকে। আচ্ছা, এখন যখন ব্যাপারটা এরকম হয় যে রিঅ্যাকশন সে নিজে নিজে কিছু একটা কাজ করছে, এতে করে তার যে অ্যাভেলেবল যে এনার্জিটা, ফ্রি এনার্জিটা, সেটা কমে যায়। অর্থাৎ আমরা এখান থেকে ব্যাখ্যা করব যে একটা রিঅ্যাকশনে যদি ফ্রি এনার্জির মানটা কমে যায়, অর্থাৎ ডেল্টা জি এর মান যদি নেগেটিভ হয়, তখন আমরা বলতে পারবো যে এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা স্পন্টানিয়াস রিঅ্যাকশন। এবং এটা থার্মোডাইনামিক্স এর আলোচনা ছিল, তোদের যেহেতু ফার্স্ট ইয়ার ছিল না, এই কারণে আমি একটু আলোচনা করে দিতেছি, একটু বোরিং লাগতে পারে, যাই হোক। এবং এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলি হচ্ছে এন্ডারগনিক রিঅ্যাকশন। আমি টার্মটা লিখে দিই, টার্মটা হচ্ছে এন্ডারগনিক। এন্ডার সরি 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 এক্সারগনিক। এক্সারগনিক রিঅ্যাকশন। যদি ফ্রি এনার্জির মানটা কমে যায়, এটাকে বলা হয় এক্সারগনিক রিঅ্যাকশন। ঠিক আছে, এক্সারগনিক রিঅ্যাকশন। যেমন আমরা এক্সোথার্মিক, এন্ডোথার্মিক করছি, সেম ভাবে এটা হচ্ছে এক্সারগনিক। এক্সারগনিক। এবং যদি ওই সিস্টেমের ফ্রি এনার্জির মানটা বেড়ে যায়, অর্থাৎ মানটা পজিটিভ হয়, ওই রিঅ্যাকশনটাকে আমরা বলি হচ্ছে এন্ডারগনিক রিঅ্যাকশন। আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখ যে যখন একটা ক্যাটাবলিক পাথওয়ে ঘটে তখন এখান থেকে এনার্জি রিলিজ হয়। একটা সিস্টেম থেকে যখন এনার্জি রিলিজ হবে, ভাই অর্থাৎ হ্যাঁ হ্যাঁ বল। এক্সারগনিক মানে কি? এক্সারগনিক মানে হচ্ছে এই রিঅ্যাকশনটা স্পন্টানিয়াসলি ঘটে। এই ক্ষেত্রে গিবস ফ্রি এনার্জির মানটা কমে যায়। যেমন বলতে জি পারো এর যে মান 0 থেকে কম হইলে তাহলে কি এক্সোথার্মিক বুঝতেছি আমরা জিনিসটা? এক্সোথার্মিক হচ্ছে আমরা বলবো যদি এনথালপির মানটা নেগেটিভ হয়, সেটা হচ্ছে এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই কিনা? আর যদি হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আর যদি এটার মানটা যদি হয় পজিটিভ, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া বা এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক প্রসেস। ইয়েস। আর আমরা যখন গিবস ফ্রি এনার্জির সাপেক্ষে চিন্তা করব, তখন আমরা এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের কথা বলবো না, আমরা তখন বলবো এক্সারগনিক আর এন্ডারগনিক। ব্যাপারটা কি বোঝা গেল? এবং এটার বাংলা কোনো টার্ম নাই, আই এম সরি, যেটার বাংলা টার্ম আমি পাই নাই, এবং আমরা নিজেরা বানাই ফেলতে পারবো, ঠিক আছে, যদি ইচ্ছা হয়। তো এটা আমরা যদি ডেল্টা এইচ এর মান জানি, সেটা থেকে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই রিঅ্যাকশনটা কি স্পন্টানিয়াস হবে নাকি হবে না। রিঅ্যাকশনটা স্পন্টানিয়াস হবে নাকি হবে না, এটা টোটালি ডিপেন্ড করে ডেল্টা জি এর উপরে। এবং এটা বলতে পারো যে হ্যাঁ ভাইয়া, এখানে ডেল্টা জি কিন্তু আবারও ডেল্টা এইচ এর উপর ডিপেন্ডেন্ট। এবং নট অনলি ডেল্টা এইচ, এখানে কিন্তু টেম্পারেচার এবং এন্ট্রপির পরিবর্তনের উপরও ডিপেন্ডেন্ট। এবং এটা আমাদের কাছে খুব বেশ ভালো একটা
টুল হিসেবে কাজ করে, যে আমরা টেম্পারেচার চেঞ্জ করে অথবা আমাদের সুবিধা অনুসারে এনথালপির পরিবর্তন করে অথবা এন্ট্রপির পরিবর্তন করে আমরা একটা রিয়েকশনকে কখনো কখনো স্পন্টানিয়াস বানাতে পারি, আবার কখনো কখনো নন স্পন্টানিয়াস বানাতে পারি। এটার একটা সহজ উদাহরণ আমি দিই। কারণ আমরা বললাম যে আমরা একটা ট্যাবলেট খাই, এই ট্যাবলেটটা আমাদের ব্লাড সার্কুলেশনে যে কাজ করবে, তার আগে পর্যন্ত এই ট্যাবলেট কোনো ধরনের রিয়েকশন করতে পারবে না। তার জন্য এই ট্যাবলেটটাকে আমরা এমন ভাবে ফর্মুলেটেড করব যাতে করে ব্লাডে সে যে কন্ডিশনটা পাবে, ঠিক আছে, ব্লাডের কন্ডিশনটা সেটা কি, তারপরে ব্লাডের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, সেইখানকার যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনে যে এই ট্যাবলেটের রিয়েকশনের যে ডেল্টা জি এর পরিবর্তনটা সেটা নেগেটিভ হবে। তার আগ পর্যন্ত সমস্ত জায়গাতে এটা পজিটিভ হবে। তার মানে কি, ব্লাডে যাওয়ার আগ পর্যন্ত এই ট্যাবলেট কোনো ধরনের রিয়েকশন করবে না, যখনই সে ব্লাডে পৌঁছাবে ঠিক তখনই সে রিয়েকশন করা শুরু করবে। ব্যাপারটা কি বোঝা গেল? এবং এটা কিন্তু একজন ফার্মাসিস্ট হিসেবে মানে জানা ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে একটা রিয়েকশনকে কন্ট্রোল করতে পারি। এই কন্ট্রোল করার একমাত্র প্রসেস হচ্ছে এইটা, যে ডেল্টা জি কে আমাদের ম্যানিপুলেট করতে হয়, যে কখনো কখনো এটাকে আমরা পজিটিভ বানাবো, কখনো কখনো এটাকে আমরা নেগেটিভ বানাবো। আমরা নেগেটিভ তখনই বানাবো যখন আমাদের দরকার পড়বে, যখন রিয়েকশন করানোর দরকার, তখন এই ডেল্টা এইচ, টেম্পারেচার এবং ডেল্টা এস এদেরকে ম্যানিপুলেট করার মাধ্যমে ডেল্টা জি কে আমরা কনভার্ট করব মাইনাসে। আচ্ছা, তো আই গেস তোরা এই বিষয়টা বুঝতে পারলি যে কিভাবে মানে একটা রিয়েকশনকে আমরা থার্মোডাইনামিকের সাপেক্ষে মানে থার্মোডাইনামিক্যাল ওয়েতে এটাকে আমরা ব্যাখ্যা করব। যখন ডেল্টা জি এর মানটা হবে নেগেটিভ, তখন এনার্জি রিলিজ হবে, একটা সিস্টেম থেকে এনার্জি বের হয়ে যাবে। সিস্টেম থেকে এনার্জি বের হয়ে যাওয়া মানেই হচ্ছে এর অ্যাভেলেবল এনার্জি কমে যাওয়া, তখন এটাকে আমরা বলবো স্পন্টানিয়াস প্রসেস। আচ্ছা, আর যখন আমরা অ্যানাবলিক প্রসেসের কথা চিন্তা করব, তখন বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হবে। কারণ কি, আমরা ধর একটা বিল্ডিং তৈরি করব, তার জন্য কি করতে হয়, প্রচুর পরিমাণে এনার্জি আমাদের এখানে দিতে হয়, তাই কিনা, কাজ করতে হয়, অনেক শ্রম দিতে হয়। এই কাজটা আমাদের বডি করে, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে এনার্জি ইনভেস্ট করতে হয় এই জায়গাতে, এবং এই ক্ষেত্রে রিকোয়ার্স এনার্জি। এবং অ্যানাবলিক পাথওয়েটাকে এই কারণে আমরা বলে থাকি এটা হচ্ছে একটা এন্ডারগনিক পাথওয়ে। এন্ডারগনিক পাথওয়ে। আর ক্যাটাবলিক প্রসেসটাকে আমরা বলবো এক্সারগনিক পাথওয়ে। সবাই কি এটা মানে বুঝতে পারছি, নাকি কারো কোনো এন্ডোথার্মিক আর এক্সোথার্মিকের সাথে মিল আছে অনেকটা, একই রকম হ্যাঁ, প্রায় লাগছে না? অনেকটাই মিল আছে। জাস্ট আমরা এক্সোথার্মিক চিন্তা করব ইয়ের সাপেক্ষে, এনথালপির সাপেক্ষে, আর যখন এন্ডারগনিক বা এক্সারগনিক ওইটাকে চিন্তা করব ফ্রি এনার্জির সাপেক্ষে। এটাই জাস্ট পার্থক্য। এবং তাদের মধ্যে আরো কিছু পার্থক্য আছে, সরি, যে এই ডেল্টা জি ডিটারমাইন করে যে একটা রিয়েকশন ঘটবে কি ঘটবে না, ঠিক আছে। আর ডেল্টা এইচ কিন্তু আবার ওটাকে ইয়ে করে না। যেমন এটা নিয়ে আরো অনেক কথা বলা যায়, যে আমরা কিভাবে একটা রিয়েকশন মিডিয়ামকে ম্যানিপুলেট করতে পারি। যেমন একটু খেয়াল করে দেখ যে ডেল্টা জি এটাকে আমরা কিভাবে লিখতেছি, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখন যদি এমন হয় যে রিয়েকশনটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়েকশন, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ এর মানটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আর যদি এই ক্ষেত্রে দেখা যায় যে এন্ট্রপি বেড়ে যায়, যে আমরা আচ্ছা লিখেই বোঝাইতে হবে, আমি আর বেশি নিব না, বেশি সময় নিব না, কারণ অলরেডি অনেক সময় নিয়ে নিচ্ছি। 11:30 বেজে গেছে, আমি জাস্ট এই টপিকটা একটু ইয়ে করেই আমি শেষ করে ফেলবো। সেটা কি, যেটা হচ্ছে জাস্ট আমরা একটা রিয়েকশন কি কিভাবে ইয়ে করতে পারি, জাস্ট ম্যানিপুলেট পারি কি, যে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এক্সোথার্মিক। এর মানে কি, এর মানে হচ্ছে এই ডেল্টা এইচ এর মানটা হচ্ছে নেগেটিভ,
ভালো কথা। তারপর এমন দেখা গেল এই রিয়েকশনটার ফলে এন্ট্রপি বেড়ে যায়, তার মানে এটা হবে পজিটিভ। কারণ আমরা যদি এই দুইটা ভ্যালুকে যদি আমরা গিবস ইকুয়েশনে বসায় দেই তাহলে কি হবে, ডেল্টা জি সমান আগে আছে একটা মাইনাস, তারপরে আছে আরেকটা মাইনাস, তারপর টি এর সাথে একটা প্লাস, তার মানে এই প্লাসে মাইনাসে কিন্তু কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। কারণ আলটিমেটলি এই মানটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হবে, তাই কিনা? এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, অর্থাৎ এখানে নেগেটিভ। আচ্ছা, তার মানে এই সিচুয়েশনে দেখা যাবে এই রিঅ্যাকশনটা অলওয়েজ স্পন্টানিয়াস হবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে রিঅ্যাকশনটা হয়ে গেছে এন্ডোথার্মিক, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, আর এই ক্ষেত্রে এন্ট্রপি বাড়ে, এন্ট্রপিটাও পজিটিভ, এর পরিবর্তনটা। এই ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারবো, ডেল্টা জি সমান এখানে একটা পজিটিভ ভ্যালু, তারপরে মাইনাস টি ইনটু আরেকটা পজিটিভ ভ্যালু। এবার খেয়াল করে দেখ যে শুরুর পজিটিভটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু এই মানটা ছোট হবে, মানে অবশ্যই এটা যদি বড় হয় সেক্ষেত্রে টোটাল ভ্যালুটা দেখা যাবে কি পজিটিভ, একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে। আচ্ছা, এবং যদি পজিটিভ হয় রিঅ্যাকশনটা কিন্তু আর হবে না, তো আমাদের কি করতে হবে, অবশ্যই এই টার্মটাকে বড় করে ফেলতে হবে। যখন এটা বড় হবে তখনই কিন্তু এটা নেগেটিভ হবে। এখন কিভাবে বড় করা যায় এটাকে, বড় করার একটাই পদ্ধতি, এটা হচ্ছে টেম্পারেচার বাড়াই দিতে হবে। তো এই সিচুয়েশনে দেখা যাবে যে টেম্পারেচার যদি আমরা বাড়ায় দিই তখন কিন্তু একটা সার্টেন এক্সটেন্ট পরে এটা নেগেটিভ হবে এবং এই রিঅ্যাকশনটা স্পন্টানিয়াস হবে। অর্থাৎ আমরা নিজেরা ডিসাইড করব যে আসলে রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে ম্যানিপুলেট করব। আমি বারবার এই ওয়ার্ডটা উচ্চারণ করতেছি, রিঅ্যাকশন ম্যানিপুলেশন, মানে আমরা নিজেরাই ডিটারমাইন করতে পারবো যে একটা রিঅ্যাকশনকে আমরা কি স্পন্টানিয়াসলি ঘটাবো নাকি নন স্পন্টানিয়াসলি এই রিঅ্যাকশনটাকে আমরা রেখে দিব। এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই ফার্মেসি ইজ নাথিং বাট কেমিক্যাল রিঅ্যাকশন, আমি যদি বলি আর কি, ঠিক আছে, যে এখানে আমরা যাই করি না কেন এখানে খালি কেমিক্যাল রিঅ্যাকশনই করি। কারণ তুমি ওষুধ বানাবা কেন বানাবা, মানুষের লাইফের লনজিভিটি বাড়ানোর জন্য, যে আমি আমার রোগ হয়েছে, আমি রোগ থেকে মানে মুক্তি পেতে চাই, তার জন্য কেমিক্যাল খাওয়াইতে হবে এবং এই কেমিক্যাল রিঅ্যাকশন করবে। তো আমাদের অবশ্যই কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে ফার্স্ট টু লাস্ট আগাগোড়া জানা থাকতে হবে। আচ্ছা, তো এই আর কি থার্মোডাইনামিক্স হচ্ছে এটার একটা পার্ট, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন এটা কি আদৌ হবে কি হবে না এটা জানার একটা পদ্ধতি। আর একটা রিঅ্যাকশন কত দ্রুত বা আস্তে হবে এটা জানার জন্য আমরা কাইনেটিক্স পড়ি, এবং এই কাইনেটিক্স সেকেন্ড ইয়ারে তোরা পাবি ইয়াতেই, ফিজিক্যাল কেমিস্ট্রিতে। আর আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামটা হচ্ছে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইয়েতে পড়ি, যে রিঅ্যাকশনটা কি আসলে সামনের দিকে যায় নাকি পেছনের দিকে যায় নাকি এটা সাম্যাবস্থায় থাকে, মানে সবই হচ্ছে একটা রিঅ্যাকশন সম্পর্কিত। তো তার জন্য আমি একটা হোমওয়ার্ক দিব তোদের, যে গিভস ফ্রি এনার্জি নিয়ে তোরা একটু পড়াশোনা করে আয়। মানে নেক্সট যেদিন আমি ইয়ে করবো সবার কাছ থেকে আমি একটা জিনিস চাইবো, যে একটা রিঅ্যাকশনকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি এইগুলোর মাধ্যমে, ঠিক আছে। এবং এই গিভস ফ্রি এনার্জি জানার জন্য অবশ্যই কি কি জানতে হবে, এনথালপি জানতে হবে এবং এন্ট্রপি জানতে হবে। অর্থাৎ এই রিঅ্যাকশনটা বা সরি এই ইকুয়েশনটা পুরোটা জানতে হবে, জাস্ট এই রিঅ্যাকশনটাই তোদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, মানে এই কি বলে এটাকে ইকুয়েশনটা, ঠিক আছে। যে যেখান থেকে পারোস, বই হোক অথবা ইন্টারনেট হোক, আমি এই বই হিসেবে সাজেস্ট করব এই ভলের বইটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে ভালো লাগছে। আর তাছাড়া মার্টিনের যে বইটা আছে এটা অনেকে পড়ে, আমার কেন জানি ভালো লাগে না, এটা অনেক বেশি ডিটেইলড, ঠিক আছে, আমি শর্টকাটে পছন্দ করি মানে অনেক ক্ষেত্রেই। তো এই ভলের বই আছে আর মার্টিনের বই একদম বিস্তারিত আছে, তো যে যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে পড়তে পারো। জাস্ট এই ইকুয়েশন গিভস ফ্রি এনার্জির ইকুয়েশন, এটাই হোমওয়ার্ক হিসেবে থাকলো। তো আজকের পড়াশোনা আমি এখানেই শেষ করি। তো এখন তোদের কাছে আমি কিছুটা ফিডব্যাক নেই যে আমাদের কিভাবে আগানো উচিত, ঠিক আছে। আমি আজকে কেমনে পড়াইছি, আজকে পড়াইছি যে আমি একটা টপিক ধরছি, তারপরে কিছুক্ষণ আলোচনা করলাম এবং অফ টপিক অনেক বেশি আলোচনা করা হয়েছে। এইভাবে যাওয়া উচিত নাকি জাস্ট টপিকের উপর থাকবে,
তোদের কি মনে হয়? ভাই এটার সাথে যে যে টপিক গুলো রিলেটেড ওগুলো বুঝাইলে ভালোই হয়, বুঝতে আচ্ছা মজা লাগে। আচ্ছা আচ্ছা, যাক, তার মানে আমরা এভাবে আগাই। এটাই আসলে মানে প্রকৃত একটা ওয়ে, যে আমি যখন একটা জিনিসকে শিখবো তখন এটার ওভারঅল সবকিছু জানতে হবে, ঠিক আছে? এবং আজকে আমার একটু মানে বাইরে ছিলাম, আমি 10টা পর্যন্ত বাইরে ছিলাম, এই কারণে একটু 15 মিনিট লেট হয়েছে, নর্মালি লেট হওয়ার কথা না। তো এই কারণে একটু কথা মানে জড়তা চলে আসছে, এটার জন্য আমি সরি, যে তোদের হয়তো কিছুটা বিরক্তিও চলে আসতে পারে। ভাই তো যাই হোক, বিষয়টা এরকম ভাই যে, ক্লাসটা একটু হ্যাঁ বল। আগে নিলে সুবিধা হতো, মানে বেশি লেট রাত হয়ে যাচ্ছে, মানে শেষ করতে করতে আগে নিলে আগে ও শেষ তাহলে হতো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সন্ধ্যার দিকে দেখা যায় তো, বললাম বাইরে ছিলাম, মানে নানান কাজকর্ম থাকে। এই 10টার পরে দেখা যায় কি যে সবাই একটু স্টেবল হয়, তো অনেকের ক্ষেত্রে ইয়ে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে 10টার সময়টা আগায় 9টা বাজে, না 9টা বাজেও তো সমস্যা হয়। আচ্ছা দেখি আমরা 1 ঘন্টার মধ্যে এটা কি ইয়ে করে ফেলবো। হ্যাঁ তাসমি, আমি বুঝতেছি আসলে একটু এখন অনেক রাত হয়ে গেছে, আমরা যেটা করবো যে 1 আওয়ারের মধ্যেই এটাকে লিমিট করে ফেলবো, তাইলে আর এত দেরি হবে না, 10টা থেকে 11টা। তা না হলে সন্ধ্যার দিকে আম, দেখি, যদি সুযোগ হয় তো আমি গ্রুপে তো সবাই একটি থাকুছি, আমার যেটা দেখা যায়। তো এই ক্ষেত্রে আমি জাস্ট 1 ঘন্টা আগে মেসেজ দিয়ে দিব, ঠিক আছে আজকে আমরা এত মানে এই সময়টায় আমরা ইয়ে করি, ডিসকাশন করি। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা হয়তো নেক্সট লেকচারটাই আমরা সন্ধ্যার দিকে নিতে পারি। তো সময় আমাদের একদম যে ফিক্সড 10টা বাজে ওটা না, যখন যেটা সুযোগ সুবিধা হয় আমরা সেইভাবে ইয়ে করবো না। মানে আমাদের গোল একটাই, যে আমরা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকবো, ঠিক আছে, এবং সবাই কিছু একটা নিয়ে ডিসকাশন করবো, যাতে আমাদের মেন্টালিটিটা পড়াশোনা থেকে বাইরে চলে না যায়। এটা এটা যে কত বাজে একটা জিনিস, যে যখন পড়াশোনা থেকে মনোযোগটা অন্য কোথাও যায়, তখন এটা ফিরায় আনাটা খুবই টাফ হয়, খুবই টাফ, ঠিক আছে? এই কারণে আমরা চাইবো যে অল্প স্বল্প কিছু পড়াশোনার মধ্যে থাকি, এটা ওভারঅল আমাদের মস্তিষ্কটাকেও একটু অ্যাক্টিভ রাখবে। তাহলে এ পর্যন্তই। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ, একটা টপিক যখন পড়বো তার আদ্যপান্ত সব জেনে শুনেই পড়া উচিত। জাস্ট আমি স্লাইড পড়া যাব এই সেই, এটা এটা যে বোরিং একটা জিনিস হয়ে যায় মাঝে মধ্যে। তো আমরা এইভাবে ইয়ে করবো, ধীরে সুস্থে আগাবো, এটা ধৈর্য রাখতে হবে। এবং এট লাস্ট বলবো যে হ্যাভ ফেথ ইন মি, ঠিক আছে? আমি যতটুকু শিখছি বা জানছি, আমি তোদের কাছে এটা প্রোভাইড করার চেষ্টা করবো, ঠিক আছে? এবং সবচেয়ে বড় জিনিস, ইন্টারেক্টিভ হইতে হবে আমাদের মধ্যে, ঠিক আছে? এবং বেশ যেটাকে বলে যে বড় ভাই, ভাই আমার, ভাই যেরকম আমি সেরকম, আমার ছোট ভাই যেরকম তোরা আমার কাছে সেরকম। এখানে আমি কোনো ধরনের ফর্মালিটিস যদি আমি দেখি না, তাহলে খবর আছে, এখানে কোনো ধরনের ফর্মালিটিস আসবে না, একদম নর্মাল। আমি গেলাম, এ ভাই কেমন আছেন, কি খবর, কি অবস্থা, এইভাবেও জিজ্ঞেস করবো, ঠিক আছে? মানে এটা জাস্ট যাতে একদম একটা সুন্দর হয় আর কি সবকিছু, এটাই। জাস্ট ট্রাই টু বি ফ্রি, মানে কোনো ধরনের লিমিটেশন থাকুক আমাদের মাঝখানে, এটা আমি চাই না, একদমই না, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকে থাকুক, তো ইনশাল্লাহ আবার। কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ বল। এনট্রপি কি কোনোভাবে জিরো করা পসিবল? এন্ট্রপি, আচ্ছা এন্ট্রপি জিরো করা পসিবল থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি কি পসিবল? না এমনি প্র্যাকটিক্যালি কখনো এটা পসিবল না, কারণ যখনই কোনো টেম্পারেচার থাকবে তখনই এখানে একটা কাইনেটিক এনার্জি থাকবে, ঠিক আছে? কারণ কি কাইনেটিক এনার্জি মানে কি, 3/2 এনআরটি। আচ্ছা এটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাসের জন্য, আর যদি আমরা নর্মাল বাস্তব গ্যাসের জন্য চিন্তা করি, এটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, আমরা যেটা পড়ছিলাম ডফ, ডফ/2 এনআরটি। আচ্ছা, যখনই টেম্পারেচার থাকবে তখনই প্রত্যেকটা মলিকিউলের মধ্যে কিছু পরিমাণে হলেও একটা ইয়ে থাকবে, ভ্যালোসিটি থাকবে। তো যখনই ভ্যালোসিটি থাকবে তখনই তাদের মধ্যে একটা ডিসঅর্ডার থাকবে, ঠিক আছে? তো এই ডিসঅর্ডার তখনই জিরো করা পসিবল যখন আমাদের এই কেলভিন টেম্পারেচারটা জিরো হবে, ঠিক আছে? তাছাড়া এই এন্ট্রপি কখনোই জিরো করা পসিবল না, মানে জাস্ট ম্যাথমেটিক্স তাই বলে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা,
আর কারো কোনো জিজ্ঞাসা? নাই। ঠিক আছে, তাহলে টাটা, আল্লাহ হাফেজ।